কফিটা একটা চুমুক দিতেই কলিং বেলটা বেজে উঠল। অভিজিৎবাবুই দরজাটা খুলে দিলেন। একজনকে অনেকটা অভিজিৎবাবুর মতো দেখতে, বুঝলাম ইনি সুবীর দত্ত। অন্য ভদ্রলোক একটু প্রফেশনাল টাইপের লোক, পরনে সাদা শার্টের ওপর কালো কোট, একটি কালো প্যান্ট, পালিশ করা বাদামি বুট, বাঁ হাতে স্মার্ট ওয়াচ, মাথায় একটি কালো হ্যাট। সুধীরবাবু বললেন, কি দাদা, ও সঙ্গে করে গোয়েন্দা নিয়ে এলাম, তা এরা সব কারা? এরা হলেন প্রখ্যাত ডিটেকটিভ অরিন্দম দাস ও উনি হচ্ছেন পার্থপ্রতিম দাস। তুমি আবার কোন গোয়েন্দা ধরে আনলে? আমি লক্ষ্য করলাম যে সুধীরবাবুর মুখের হাসিটা উড়ে গিয়ে কপালে ভাঁজ পড়ল এবং মুখটা হাঁ হয়ে গেল, যেন তিনি আকাশ থেকে পড়লেন। সুধীরবাবু বললেন, ও কিন্তু ও কিন্তু এ কি করে সম্ভব? ও, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনিও তো অরিন্দম দাস। রবিবারে গপ্প। এখানে পাবেন ভূত গোয়েন্দা, হাসি ঠাট্টা, কৌতূহল ও রহস্য। আজকে আমাদের গল্প পবন পাত্রের লেখা ভণ্ড গোয়েন্দা। এটি ডিটেকটিভ অরিন্দম সিরিজের পঞ্চম গল্প এবং রবিবারে গপ্পে অরিজিনাল গপ্প। গল্পে বিশেষ কয়েকটি চরিত্র অরিন্দম, ভণ্ড অরিন্দম, পার্থ, অভিজিৎ দত্ত, সুবীর দত্ত। গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক। আমাদের উদ্দেশ্য কাউকে অপমান করা বা কাউকে ছোট করা নয়। শুরু হচ্ছে ভণ্ড গোয়েন্দা। পুরী থেকে ঘুরে আসার কিছুদিন পর আমরা একদিন অরিন্দমের অফিসে বসে চা খাচ্ছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। একটা পিয়ন আমার হাতে একটি চিঠির খাম ধরিয়ে দিয়ে চলে গেল। আমি ঘরে ঢুকে এলাম। অরিন্দম চিঠিটা দেখে বলল, কি ব্যাপার বলো তো পার্থ? এই ইন্টারনেটের যুগে আবার কে চিঠি পাঠালো? কেউ হোক পাঠিয়েছে, তুমি পড়েই দেখো না। এক টানে অরিন্দম খামটা ছিঁড়ে ফেলল। চিঠিটা এসেছে তামাটুলি পুরুলিয়া থেকে। লিখছে, অরিন্দমবাবু নমস্কার, একটা বিশেষ প্রয়োজনে আপনাকে এই চিঠিটা লেখা। তামাটুলিতে আমাদের এই দত্ত পরিবারে পূজার যথেষ্ট খ্যাতি আছে। আমাদের বাড়ির মায়ের সমস্ত গয়নাই সোনার। তার মধ্যে থেকে সোনার সুদর্শন চক্রটি নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা চুরির আশঙ্কাই করছি। আপনি কেসটা নিলে খুব ভালো হতো। চিঠির সঙ্গে দুটো বন্দে ভারতের টিকিটও পাঠালাম। পুরুলিয়া স্টেশনে আপনাদের জন্য গাড়ি রেডি থাকবে। ইতি অভিজিৎ দত্ত। বন্দে ভারত চাপার এত ভালো সুযোগ, তাই অরিন্দম ও কেসটা নিয়ে নিল এবং 2 দিন পর বেলা 12:30টায় আমরা উপস্থিত হলাম দত্তবাড়ির সামনে। আসুন, ভিতরে চলুন। পেপারে আপনাদের ছবি দেখলাম এবং আপনি যে পরপর যেভাবে কেসগুলো সমাধান করছেন, আমার মনে হলো আপনি আমাদের সমস্যার সমাধান করতে পারবেন। ও চাকর আপনাদের ঘরটা দেখিয়ে দেবে। ফ্রেশ হয়ে একটু খেয়ে নিন, তারপর কথা হবে। বেশ ভালোই ঘর। আমিও অরিন্দম একসঙ্গেই থাকবো। আধ ঘন্টার মধ্যে আমরা নিচে চলে যাই। নিচে এসে দেখি খাবারের আয়োজন অনেক। রাইস, চিলি চিকেন, মিক্স ভেজ, পনির, চাটনি, পাঁপড়, পায়েস, লস চমচম। খাওয়া শুরু হলো। অরিন্দম বলল, ও, বাড়িতে কতজন থাকে? বাড়িতে লোক বলতে আমি, আমার ভাই সুবীর দত্ত, বৌমা মানে হচ্ছে সুবীরের ওয়াইফ নেহা দত্ত। আমার স্ত্রী অমৃতা দত্ত মারা যায় প্রায় 22 সাল আগে, কোভিডে। আমার 2 ছেলে এখন বিদেশে, সুবীরের ছেলেও বাইরে, আর আছে 2 চাকর, 1 ড্রাইভার। আচ্ছা, চাকর বাকররা বাদে তো কাউকে দেখতে পাচ্ছি না। বৌমা বাপের বাড়ি চলে গেছে। সুবীর এক বিশেষ কাজে বাইরে গেছে, আজ সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে। চুরির ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত বললে ভালো হয়। দুর্গা ঠাকুর বিসর্জনের আধ ঘন্টা আগে সব গয়না মায়ের শরীর থেকে খুলে আবার সিন্দুকে রাখা হয়। ছোটোখাটো কিছু গয়না প্রত্যেকবারই হারিয়ে যায়, ওই সব আমরা তোয়াক্কা করি না। আমাদের সোনার দোকান, নাম দত্ত জুয়েলার্স।
পুরুলিয়াতে 4টে ব্রাঞ্চ, বুঝতে পারছেন, মায়ের দয়ায় অর্থের অভাবটাই নেই। কিন্তু এত বছরের একটা ঐতিহ্যময় সুদর্শন চক্র সেটা যদি চুরি হয় তাহলে সেটা তো খুবই দুশ্চিন্তার ব্যাপার। ঠিকই বলেছেন, চোর একবার যদি এত মূল্যবান জিনিস চুরি করে পার পেয়ে যায় তবে পরের বছরও চুরি করতে সে আসবে। তাই জন্যই আপনাদের ডাকা। পেপারে কিছুদিন অন্তর পর দুবার আপনার নাম দেখেই আপনাকে ডাকার সিদ্ধান্ত নিই। অবশ্যই, আমি যথাসাধ্য মতো চেষ্টা করব। খাওয়ার পর দুপুরে ঘরে শুয়ে আছি। অরিন্দম বলল, এই কেসটা এতটা সহজ নয়। এর আগের দুটো কেসে চোর সবসময় বাড়ির কোন লোক হতো, কিন্তু এখানে তো অনেক লোক চুরি করতে পারে, কি বলো? বিকেলে ঘটল এক অদ্ভুত ঘটনা। আমি, অরিন্দম ও অভিজিৎ বাবু বসে আছি চেয়ারে। কফিটা একটা চুমুক দিতেই কলিং বেলটা বেজে উঠল। অভিজিৎ বাবুই দরজাটা খুলে দিলেন। একজনকে অনেকটা অভিজিৎ বাবুর মতো দেখতে। বুঝলাম ইনি সুবীর দত্ত। অন্য ভদ্রলোক একটু প্রফেশনাল টাইপের লোক। পরনে সাদা শার্টের ওপর কালো কোট, একটি কালো প্যান্ট, পালিশ করা বাদামি বুট, বাঁ হাতে স্মার্ট ওয়াচ, মাথায় একটি কালো হ্যাট। সুধীরবাবু বললেন, কি দাদা, ও সঙ্গে করে গোয়েন্দা নিয়ে এলাম, তা এরা সব কারা? এরা হলেন প্রখ্যাত ডিটেকটিভ অরিন্দম দাস ও উনি হচ্ছেন পার্থপ্রতিম দাস। তুমি আবার কোন গোয়েন্দা ধরে আনলে? আমি লক্ষ্য করলাম যে সুধীরবাবুর মুখের হাসিটা উড়ে গিয়ে কপালে ভাঁজ পড়ল এবং মুখটা হাঁ হয়ে গেল, যেন তিনি আকাশ থেকে পড়লেন। সুধীরবাবু বললেন, ও কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? ও, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনিও তো অরিন্দম দাস, নাম করা গোয়েন্দা। এবার আমাদের তিনজনের অবস্থা সুধীরবাবুর মতোই হলো। অরিন্দম বলল, এক সেকেন্ড, তুমি কে হে ছোঁড়া? আমার নাম ভাঙিয়ে গোয়েন্দাগিরি করছো? হ্যালো স্যার, আই থিঙ্ক সো কোথাও একটা ভুল হচ্ছে। ইউ আর কপিং মাই নেম। আই কান্ট। আই অ্যাম অরিন্দম দাস, আ প্রাইভেট ইনভেস্টিগেটর। ভদ্রলোক এমনভাবে কথাগুলো বললেন যেন তিনি আসল অরিন্দম। এরপর আমি, অরিন্দম, নকল অরিন্দম, সুধীরবাবু ও অভিজিৎবাবু একটা টেবিলে বসলাম। চাকর সবাইকে গরম কফি দিয়ে গেল। চাকরটি বলল, হ্যাঁ আগে বাবুরা, আপনাদের সঙ্গে তো আলাপই হলো না। অরিন্দম নকল অরিন্দম বলে উঠল, ও একজন চাকর হয়েও যখন এই প্রশ্নটা করলো, মানে ওর স্পর্ধা বুঝতে পারছেন? কি কি বলতে এটা কি চাইছেন আপনি? আই মিন, একজন চাকর তখনই এত সাহস পায় যখন সে অনেক দিন ধরে একই বাড়িতে কাজ করছে। অর্থাৎ এ লোক বিশ্বস্ত, এ চুরি করেনি। কিছু ভুল বললাম নাকি? বাহ, একদম ঠিক বলেছেন আপনি। সুধীরবাবু বললেন, হ্যাঁ, এটা কিন্তু ঠিকই ধরেছেন আপনি। হরিদা আমাদের বাড়িতে আজ প্রায় 14 বছর কাজ করছে। আপনার চোখ আছে বলতে হবে। কিন্তু কখন যে কে চোর বেরিয়ে যাবে তা কেউ জানে না। কিন্তু অরিন্দমের দৃষ্টি অরিন্দমেরই চোখে এবং দুজনেরই মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। এ হাসির অর্থ প্রতিযোগিতা। আমি বুঝতে পারলাম এইবার অরিন্দমকে শুধু কেস সলভ করলেই হবে না, এই প্রতিযোগিতাতে জিতে প্রমাণ করতে হবে যে সেই আসল গোয়েন্দা অরিন্দম দাস। অরিন্দমের নামেই আছে অরিকে দমন করে যে, অর্থাৎ শত্রুকে দমন করে যে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সে চোর ধরবে সবার আগে, জিতবে এবং ভণ্ড অরিন্দমের পর্দা ফাঁস করবে। কাল রাতের খাবার সবাই ঘরেই খেয়েছে। আজ সকালে চায়ের টেবিলে আবার শুরু হলো নতুন করে জিজ্ঞাসাবাদ। অরিন্দমের আগেই নকল অরিন্দম কোনো না কোনো প্রশ্ন করে ফেলছিল। একবার আমরাও, মানে এই অপরিচিত ব্যক্তি যিনি নিজেকে অরিন্দম বলে আখ্যা দিচ্ছেন, তার মধ্যে সত্যিই খুব মেধা আছে, কিন্তু বুঝতে পারছিলাম না তিনি কেন অরিন্দম নাম ভাঙিয়ে কাজ করছেন। নকল অরিন্দম বলল, আচ্ছা, একবার সিন্দুকগুলো, মানে যেখানে গয়নাগাটি ঠাকুর অস্ত্রশস্ত্র থাকে, সেগুলো একবার দেখতে পারলে ভালো হয়। বেশ, তো চলুন না, দুজনেই চলুন। না না, আগে উনি যাক। ওনার তদন্ত আলাদা ধরনের, আমার আলাদা ধরনের। না না, আপনিই যান, আই ডোন্ট মাইন্ড।
না 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 না, আপনি যান, আপনি যান। লক্ষ্য করলাম নকল অরিন্দম একটু বিরক্তির সঙ্গেই নিজের ডান হাত দিয়ে তার বাম হাতের চেটো ঘুষি মেরে বললেন, আরে ইয়ার, ওকে, অ্যাজ ইউ লাইক। সুধীরবাবু ও অভিজিৎবাবু চলে গেলেন একটি ঘরে ওই ভদ্রলোককে নিয়ে। অরিন্দম তখন আমায় বলল, দেখো পার্থ, ওই নকল লোকটার মধ্যে আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম। ও কাল থেকেই সবসময় ওই কালো ওভারকোটটা নিজের গায়ে চাপিয়ে আছে। যদিও এখন খুব একটা ঠান্ডা তো নেই, তার চেয়েও বড় ব্যাপার ওই লোকটার কোটের বাঁ দিকটা অনেকটা হেলে আছে। হ্যাঁ, ওখানে হয়তো ওর রিভলভারটা আছে। না না না, ওর কাছে রিভলভার থাকতেই পারে না, কারণ চা খাওয়ার পর যখন উনি টিস্যুতে মুখ মুছে সেটাকে ডাস্টবিনের দিকে ছুঁড়লেন, তখন সেটা গেল ডাস্টবিন থেকে বাঁ হাত দূরে, অথচ ডাস্টবিনটা আছে ওনার থেকে মাত্র 4 হাত দূরে। কাছ থেকেই তার টিপ এত খারাপ, সে আর যাই হোক রিভলভারের লাইসেন্স পেতে পারে না। তবে তুমি কি বলতে চাও ওই ওভারকোটের পকেটে কি আছে? অরিন্দম কি উত্তর দিত জানি না, তবে তখনই অভিজিৎবাবুরা ফিরে এলেন। এরপরেই আমরা সিন্দুক দেখার জন্য উদ্যত হলাম। বিশেষ কিছু পাবেন না, চাপ নেই। আরে কি পাবো না পাবো পরেই দেখা যাবে, যত সব। কিন্তু সত্যি সিন্দুক তিনটি দেখে কিছুই সেরকম বোঝা গেল না। আবার আমরা ডাইনিং হলে এসে বসলাম। দেখুন, হতে পারে বাইরের কোনো লোক চুরি করেছে। এই যেমন ধরুন দুর্গাপুজোয় তো কত লোকই বাড়িতে আসছে, আর বিসর্জন সময়ে সবাই ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করতে আসে। সেই সময় যদি কেউ চুরি করে থাকে তাহলে একটাই উপায়, কোনো ভিডিও বা ক্লিপ বা কোনো ছবি যদি। হ্যাঁ হ্যাঁ, ও ঠাকুরের ছবি আছে আমাদের কাছে, ও তাহলে বিসর্জনের সময়কার ছবিগুলোই নিয়ে আসে, কি বলো? আমার ল্যাপটপেই তো আছে সেই সব, আনছি দাঁড়াও। এই বলে সুধীরবাবু নিজের ঘরে গেলেন এবং 5 মিনিটের মধ্যে নিজের ল্যাপটপটা এনে টেবিলে রাখলেন। সুধীরবাবু এক এক করে ক্লিক করতে লাগলেন এবং একের পর এক ছবি আমাদের সামনে আসতে লাগলো। ঠিক 18টা ক্লিকের পর অরিন্দম সুধীর বাবুকে দাঁড়াতে বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন তো, এই ব্যক্তিটি মায়ের সুদর্শন চক্রের দিকে হাত বাড়াচ্ছে। পরের ছবিটা দেখি। পরের ছবিতে দেখা গেল সুদর্শন চক্র এখন সেই ব্যক্তিটির হাতে। আমরা সবাই চুপ। নকল অরিন্দম বলল, আপনারা চেনেন এই ব্যক্তিকে? অভিজিৎবাবু বললেন, আরে এ তো সেই ক্যাটারিংয়ের ছেলেটা, শেষে নাকি চোর বেরোলো। ছবিটাকে একটু জুম করুন তো দেখি। অরিন্দমের নির্দেশ অনুযায়ী সুধীরবাবু ছবিটাকে জুম করলেন। আমি দেখলাম অরিন্দমের মুখে একটু হাসি ফুটে উঠেছে। সে বলল, একটু সরুন তো সুবীরবাবু। এতক্ষণ এই ব্যক্তি যিনি আমার নাম ভাঙিয়ে গোয়েন্দাগিরি করছিলেন, তিনিও চুপ থাকুন। আমাকে চটপট কেসটা সলভ করতে দিন। নকল অরিন্দম বলল, মানেটা কি? কী বলতে চাইছেন আপনি? চুপ, একদম চুপ। অনেক বকেছেন আপনি, এবার একদম চুপ থাকবেন। এরপরই ল্যাপটপের কিবোর্ডে অরিন্দম পরপর কয়েকটা ক্লিকের পর 2 মিনিট পরে স্ক্রিনে পাশাপাশি দুটি মানুষের ছবি ফুটে উঠল। একটা নকল অরিন্দমের ও আর একটা সেই ক্যাটারিংয়ের ছেলেটা। এবং এই ক্লিকটায় আমরা সবাই হাঁ হয়ে গেলাম, কারণ এই ক্লিকটার পরেই নকল অরিন্দমের মুখের দাড়ি গোফের মতোই একটা দাড়ি গোফ গিয়ে বসলো সেই ক্যাটারারের মুখে, এবং দুটো মানুষকেই দেখতে হলো হুবহু একই ধরনের। তুমি ধরা পড়ে গেছো ভণ্ড অরিন্দম। আমরা সকলেই তখন স্তম্ভিত। এও কি সম্ভব? কিন্তু না না না, হলো না, এবারেও হলো না। ঈশ্বর, আমি কি জীবনে সফলতা পাবো না? তাহলে এই ব্যক্তিটিই চোর। চোর হওয়ার পর সে আবার গোয়েন্দা সেজে বাড়িতে প্রবেশ। বুদ্ধি বলিহারি। অভিজিৎবাবু বললেন, সেই সুদর্শন চক্রটি এখন কোথায়? আমার মনে হয় ওটা ওনারই ওভারকটের ভিতরের বাম দিকের পকেটে আছে। কি ঠিক বলছি তো? হ্যাঁ, মানে ওই আর কি। এই বলে তিনি নিজের ভিতরের বাম দিকের পকেট থেকেই সুদর্শন চক্রটা বের করলেন এবং সেটা অভিজিৎবাবুর হাতে দিয়ে চেয়ারে হতাশার সঙ্গে বসে পড়লেন। দেখুন মশাই, আপনি কে জানি না, তবে আপনার উদ্দেশ্য যে চুরি করা নয় আমি বুঝতে পেরেছি। তবে এই অদ্ভুত খেলাটা কেন খেললেন
একটু বলবেন প্লিজ? বলবো, এক গ্লাস জল যদি পাই। চাকর তৎক্ষণাৎ এক গ্লাস জল নকুল অরিন্দমের দিকে বাড়িয়ে দিলেন। নকুল অরিন্দম কাঁপা কাঁপা হাতে জলের গ্লাসটা নিলেন এবং তা থেকে জল খেয়ে বললেন, আগে আমার নাম নকুল অধিকারী। আমার বাড়ি শ্রীরামপুরে, বেন্টিং বাজারে। মা হাউসওয়াইফ, বাবা ছিলেন নন্দলাল স্কুলের ভূগোলের শিক্ষক। আমি ওনাদের নিজের ছেলে নই। রথের মেলায় বাবা মা আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পায়। আমি তখন যাকে বলে সদ্যজাত। আমার যখন 15 বছর বয়স তখন বাবা রিটায়ার হন। 2 সৎ দাদা ততদিনে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। ছোটবেলা থেকেই আমাকে সবাই খুব আদর করত। বাবা আমাকে বারবারই নিজের মতো কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন। ফেলুদা ও ব্যোমকেশের গল্প পড়তে পড়তে আমিও ডিটেকটিভ গল্প লেখা স্টার্ট করি এবং সিদ্ধান্ত নিই যে গোয়েন্দা গিরিকেই জীবনে আমার পেশা হিসেবে বেছে নেব। বাবা রাজি হন। আমার বয়স যখন 22, অর্থাৎ আজ থেকে 3 বছর আগে, তখন বাবা গত হন। আরও 1 বছর আমি গোয়েন্দাগিরি করি। মোট 8টি কেসের মাত্র 1টি সলভ করতে পেরেছিলাম। একদিন দাদা বৌদির কথায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং স্পষ্ট করেই বলে দেয় যে যতদিন না আমি সফলতা অর্জন করছি ততদিন পর্যন্ত বাড়িতে আমার প্রবেশ নিষেধ। মায়ের অমত ছিল, কিন্তু ওর কথা কেই বা শুনবে। বাবার পেনশনের টাকা আসতো মায়ের অ্যাকাউন্টে। মা তার কিছুটা অংশ আমায় পাঠিয়ে দিতেন। মা মারা যাওয়ায় গত 1 বছর ধরে সেটাও বন্ধ। অগত্যা উপায় না পেয়ে একটি রান্নার দলে কাজে ঢুকি। ওই দলেরই ক্যাটারিং সার্ভিস এসেছিল এই বাড়িতে দুর্গাপূজায়, আর তখনই এই প্ল্যানটা আমার মাথায় আসে। আমায় মাফ করবেন অরিন্দমবাবু। অভিজিৎবাবু বললেন, বাহ, নকুল অধিকারী। নকুল হয়ে গেল নকল, আর অধিকারী হয়ে গেল অরিন্দম। মানে হচ্ছে গিয়ে নকল অরিন্দম, ভণ্ড অরিন্দম। কিন্তু আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে নকল অরিন্দম নকুলবাবুর কাছেই যখন সুদর্শন চক্রটা ছিল, তখন তিনি খুব সহজেই সেটাকে অন্য কোথাও লুকিয়ে তারপর সেটা অরিন্দমের আগে খুঁজে বের করতেই তো পারতেন। এই কারণটাও আমি জানি। আমি বলবো না আপনি বলবেন নকুলবাবু? আচ্ছা, আমি বলছি। আসলে উনি নকল অরিন্দম সেজে খ্যাতি অর্জনের চেষ্টায় সুদর্শন চক্রটা চুরি করে ফেলেন এবং যথারীতি নকল অরিন্দম সেজে এ বাড়িতে চলেও আসেন। ওনার প্ল্যান ছিল যে উনি সুদর্শন চক্রটা যে বাক্সে থাকতো সেটা দেখতে চাইবেন, তারপরে কৌশলে ওইটার মধ্যেই আবার চক্রটাকে রেখে দেবেন। তারপরে ভান করবেন যে সেই চক্রটা তিনিই উদ্ধার করেছেন এবং কেসটা সলভ করবেন, তারপর বিখ্যাত হবেন। কি ভুল বললাম নাকি কিছু? কিন্তু তাহলে উনি সেটা করলেন না কেন? কারণ ওর এই কাজে আমি, অর্থাৎ আসল অরিন্দম, বাধা হয়ে দাঁড়ায়। সুদর্শন চক্রের বাক্সটা প্রথমে নকুলবাবু দেখতে যান। তখন উনি যদি বাক্সটার মধ্যে সুদর্শন চক্রটা রেখে দিতেন, তাহলে দ্বিতীয়বারে আমি গিয়ে সেটা উদ্ধার করে ফেলতাম। কিন্তু উনি তো অন্য কোথাও লুকোতে পারতেন। হঠাৎ করে কোথাও একটা লুকিয়ে দিলে জিনিসটা খুঁজে ফেললেই তো হবে না। আসলে একটা প্ল্যান লাগে। বিশেষত এক গোয়েন্দার সামনে যদি অপর এক গোয়েন্দা কেস সলভ করে ফেলে, তবে সেই গোয়েন্দা অপর গোয়েন্দাটিকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবেন। যথাযথ উত্তর দিতে না পারলেই তো মুশকিল। নকুলবাবু ওই জিনিসটাই করতে পারেননি। হ্যাঁ, আমি আপনার জেরা করার স্টাইল, তদন্ত করার কৌশল কিছুই জানতাম না, কারণ ভাবিনি যে আপনি এখানে এসে উপস্থিত হবেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনি আমার নাম নকল করে কেন সফলতা অর্জন করতে চেয়েছিলেন। এতে তো আমি বিখ্যাত হতাম, আপনি হতেন না। ভেবেছিলাম এই কেসটা সলভ করেই আমি স্বীকার করব যে আমি অরিন্দম নয়, আমার নাম নকুল অধিকারী। আলটিমেটলি কিছুই হলো না। সেদিন দুপুরে লাঞ্চ করেই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার সময় অরিন্দম বলে, তোমার মধ্যে স্কিল আছে নকুল, চেষ্টা করো, সফল হবেই। আপনাদের 3 জনকেই আসছে বছর দুর্গাপুজোর নিমন্ত্রণ রইল। আর নকুলবাবু, পরের বছর কিছু চুরি করবেন না তো? এই কথা শুনে আমরা সবাই হেসে ফেলি। নকুলবাবু লজ্জায় মাথা নত করলেন। এই ঘটনার ঠিক 2 মাস পর আমরা একটা চিঠি পাই। চিঠিটা এসেছে মালদা থেকে। অরিন্দম আমাকেই পড়তে বললেন।
প্রিয় অরিন্দম ও পার্থবাবু, আমি তামাটুলি থেকে কিছুদিন পরেই মালদায় চলে আসি। গোয়েন্দাগিরি ছাড়িনি, তাই বোধ হয় এখানে এসে সাকসেসফুলি দুটো কেস সলভ করতে পেরেছি। কিছুদিন পরেই শ্রীরামপুর ফেরব, আপনার সঙ্গেই দেখা করব। ইতি নকুল অধিকারী। শুনলেন ভণ্ড গোয়েন্দা গল্প পাঠে অর্ণব দাস, গল্পের সূত্রধার ও অরিন্দম পবন, নকল অরিন্দম অর্থাৎ নকুল অধিকারী শেখ শামীম খান, অভিজিৎবাবু, সুবীরবাবু, দেবজ্যোতি। ফিরব ঠিক পরের রবিবারে গল্প নিয়ে। ততদিনের জন্য গুড বাই।